শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও প্রথম পক্ষের ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকালে দুদকের আবেদনের উপর শুনানি শেষে দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসমা সহ জগলুল হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। এদিকে মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। ইতিমধ্যে সেই কমিটি অনুসন্ধান শুরু করেছে। দ্বিতীয় পক্ষের ছেলে ইফাত কোরবানির জন্য ১৫ লাখ টাকার ছাগল কিনে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়। এরপর থেকে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সামনে আসে বাবা এনবিআর কর্মকর্তা ডক্টর মতিউরের নাম। এরপর একে একে বেরিয়ে আসে সরকারি কর্মকর্তা মতিউরের অবৈধ সম্পদের তথ্য। গতকাল তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে ওএসডি করা হয়েছে। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি ৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের ৩ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের দ্বিতীয় দফা তলবেও হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও তার 2 মেয়ে। তাদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আজ সকাল 10টায় দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাদের, তবে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের কেউ উপস্থিত হননি। দুদক সচিব জানান, বেনজির আহমেদের মতো তার পরিবারের সদস্যরাও তলবে হাজির হননি। এবার দুদক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে গতকাল সময় নিয়েও দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত জবাব পাঠান তিনি। কমিশন সেই চিঠি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানায়। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি। এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি, তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন। বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ জানান তিনি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, পত্রিকায় দেখেছি নতুন মহাসচিব খুঁজছে বিএনপি, দেখেছি মির্জা ফখরুল কান্না করছেন। এখন এই কান্না খালেদা জিয়ার জন্য নাকি পদ হারানোর ভয়ে, তা খুঁজে দেখার বিষয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। স্বভাব অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অনেকেই সমালোচনা করছে। এ বিষয়ে ভীত না হতে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থায় ছেলেরা কেন মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে তা খুঁজে বের করার নির্দেশও দেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির জ্ঞান ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। বিএনপি চায়নি শিক্ষায় কোনো নীতিমালা থাক। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে, যার ইতিবাচক প্রভাব সমাজে পড়েছে বলেও জানান সরকার প্রধান। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা,
সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণ কেউ বলে পর পর পর, এটাকে ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পরে ইচ্ছা থাকে তেমন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। পেসমেকার বসানো সফল হলেও শঙ্কামুক্ত নন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে রাখা চিকিৎসকরা জানান, অপারেশনের কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু এখনও নানা জটিল রোগে আক্রান্ত তিনি। এদিকে দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বিএনপিতে। নেতাকর্মীদের অভিযোগ, খালেদা জিয়ার সঙ্গে সরকার যে আচরণ করছে তা হত্যার শামিল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে সরকারকেই। নকশা হচ্ছে শেখ হাসিনার, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। সরকারের পক্ষ থেকে একটা উদাসীনতা এবং না, এটাই তো আমরা লক্ষ্য করছি। তার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে তারা ঠেলে দিচ্ছে, এটা হত্যার শামিল। সরকার ওনার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করবেন, উনি যাতে বিদেশে চিকিৎসা নিতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের সমগ্র গণতান্ত্রিক মানুষ চায় এবং তার সুচিকিৎসা হোক, এটি বাংলাদেশের মানুষ চায়। এই সরকার সেটি দিচ্ছে না। পেসমেকার বসানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশেই সংশ্লিষ্ট হাসপাতালেই পাচ্ছেন। দুপুরে সচিবালয়ে সব কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, পেসমেকার বসানোর পর এখন পর্যন্ত খালেদা জিয়া সুস্থ আছেন। তার যে অসুখগুলো রয়েছে সেগুলো নিরাময়যোগ্য নয়, ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, এর আগেও সরকার বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতে কার্পণ্য করেনি। সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা সঠিক নয়। এমন অভিযোগে তাদের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিনি ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বানও জানান। খালেদা জিয়া যে চিকিৎসা প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। কয়েকটা আছে যেগুলি সারার মতো এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে। বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে নতুন 17 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে তারেক রহমানের নেতৃত্বে এই কমিটিতে গত ফেব্রুয়ারিতে স্থান পান 11 জন। সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। 2019 সালের বৈদেশিক কমিটি বিলুপ্ত করে গত 15 জুন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়েছে, অথচ বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, ভারত সফরে 10টি সমঝোতা স্মারক ও 13টি ঘোষণা এসেছে। এই সফরে রক্ষা হয়েছে দেশের স্বার্থ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি, তাই বিএনপি নেতাদের মুখে দেশের স্বার্থের কথা বেমানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারতের সাথে তিস্তার পানি চুক্তি সহ দ্বিপক্ষীয় ইস্যুগুলো ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে সমাধান হবে। ভারত বিদ্বেষী রাজনীতির মাধ্যমে বিএনপি দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও এর সাথে সাক্ষাৎ শেষে হাসান মাহমুদ কথা বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়াও ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিও এই সফরে গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় লিউ জিয়ানশাও বলেন, এই সফর ঢাকা বেজিং এর মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। এইসব চুক্তির বিষয়ে দুদেশের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করেছে, রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে
চায়নার সহায়তা কামনা করেছি। আমরা গাজা ইস্যু আলোচনা করেছি। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আরও অন্তত ৭ জন গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে। তারা আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ। রাজধানীর গুলশানে শাহিনের ফ্ল্যাটে তাদের অবাধ যাতায়াত ছিল। আনার হত্যার আগে পরে তারা ওই ফ্ল্যাটে একাধিকবার বৈঠক করেছে বলে ধারণা ডিবির। গুলশানের ওই ফ্ল্যাটের বাইরের ফুটেজে দেখা যায় ২০ মে রাত ১টা ২৫ মিনিট ৫৬ সেকেন্ডের দিকে ফ্ল্যাটের ফটকের সামনে পায়চারি করছেন শাহিন। প্রায় ১ মিনিট পায়চারির পর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় শাহিনের বান্ধবী চেলসি চেরি ওরফে আরিয়াকে। তার সঙ্গে ছিল বাসার কাজের ছেলেও। এখন পর্যন্ত ডিবি জানায় কলকাতায় আনার হত্যার সব আয়োজন সম্পন্ন করে মাস্টারমাইন্ড শাহিন ১০ই মে বাংলাদেশে চলে আসেন। দেশে এসে ওঠেন গুলশানের ওই ফ্ল্যাটে। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার আগে গত ২০ মে রাতে গুলশানের বাসা ছেড়ে বান্ধবী চেলসি চেরি ওরফে আরিয়াকে নিয়ে রাজধানীর একটি হোটেলে রাত কাটান শাহিন। রাশিয়ার দাগেস্তানে ইহুদি উপাসনালয়, অর্থোডক্স গির্জা ও পুলিশের তল্লাশি চৌকি লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। মৃত্যু হয়েছে পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ১৭ জনের। নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে ৬ হামলাকারীর। মুসলিম অধ্যুষিত দেরাবেন্ত ও মাকাসকালায় হয় দুর্ধর্ষ হামলা। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে রোববারের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ১৫ পুলিশ কর্মকর্তা, এক ধর্মযাজক ও এক নিরাপত্তা রক্ষী। ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে কালো পোশাকধারী দুর্বৃত্তরা। টার্গেট হয় একাধিক ভবন, পুলিশের গাড়ি। দারবেন্তে একটি সিনাগগ, একটি গির্জায় হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের হামলার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও তা এরই মধ্যে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। এসব ভিডিওতে দেখা যায় রুশ ও মার্কিন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে গুলি করছে হামলাকারীরা। এ সময় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলা চালাতে দেখা যায় বন্দুকধারীদের। পাশেই পড়ে থাকতে দেখা যায় একটি মরদেহ। ধারণা করা হচ্ছে সেটি পুলিশের কোনো সদস্যের। রুশ অধিকৃত ক্রাইমিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রোববারের হামলায় ৩ শিশু সহ অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। উপদ্বীপটির সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে এই হামলা চালানো হয়। রুশ কর্তৃপক্ষ জানায় সৈকত এলাকায় ওই হামলা হয়। মস্কোর অভিযোগ, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক বাসিন্দাদের উপর হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মস্কোর দাবি, ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি খার্কিভ শহরেও হামলা চালায় রুশ বাহিনী। লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং আইডিএফ। রোববার রাতভর চলে এই হামলা। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। খিয়াম এবং রামিয়ে এলাকায় চালানো হয় এই হামলা। এর পাশাপাশি কেফারকিলা এলাকায় নিষিদ্ধ ফসফরাস বোমার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়াও লেবানন সীমান্তের আলমা আল সায়েব এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল সীমান্তের শেবা এলাকায় আইডিএফ এর অবস্থান লক্ষ্য করে ৩ দফায় হামলা চালানো হয়েছে। এতে ২ ইসরায়েলি সেনা আহতের কথা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের গাণিতিক সম্ভাবনা সাথে সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6:30টায়। টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলছেন, পাওয়ার হিটিং ছাড়া টি-20তে ভালো করা সম্ভব নয়। প্রশ্ন রেখেছেন 2007-এর পর কি পরিবর্তন হয়েছে দেশের ক্রিকেটে। এদিকে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেয় সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। সেজন্য আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। আর অজিদের বড় ব্যবধানে হারতে হবে ভারতের কাছে। তবে যেভাবে আফগানরা অজিদের হারিয়েছে তাতে ভিনসেন্টের উইকেটে আরও বিধ্বংসী হতে পারে ফারুকি রশিদ খানদের বোলিং। তাদের যেমন সামলাতে হবে তেমনি গুরবাজ জাদরানের ব্যাটে লাগাম টানার চ্যালেঞ্জও থাকবে হাতুড়ে সিংহের শিশুদের। ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই।
অনেক কিছু যেমন ছুঁড়ে ফেলার থাকে, তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশের ম্যাচের দিকে ফোকাস দেওয়া। যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো, তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ দল গড়ার পরামর্শ দিলেন এবার সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। দলের তরুণ ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পরামর্শও দেন তিনি। কয়েকটা ম্যাচ খারাপ করলেই ছুঁড়ে ফেলার সংস্কৃতি থেকেও বের হয়ে আসার কথা বলেন গিলক্রিস্ট। বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদেরকেই ঠিক করতে হবে। কার নেতৃত্বে এবং কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে সেটি নিয়ে এখনই ভাবতে হবে। বিশেষ করে মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ সময় চলে এসেছে। এর দুজনকে বাদ দিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সুপার 8-এর লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 3 উইকেটে হেরে সেমিফাইনালে উঠতে পারল না উইন্ডিজ। আগে ব্যাট করে 8 উইকেটে 135 রানের সংগ্রহ করে ক্যারিবীয়রা। বৃষ্টির কারণে 17 ওভারে লক্ষ্য দাঁড়ায় 123। 5 বল হাতে রেখে সেই লক্ষ্য পার হয় প্রোটিয়ারা। গ্রুপ 2 থেকে শেষ 4-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেন্ট ভিনসেন্টে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন শাই হোপ, আর মাত্র 1 রান করে ফেরেন নিকোলাস পুরান। এরপর রোস্টন চেইসের সাথে 81 রানের জুটি করে আউট হন কাইল মার্স। তার ব্যাট থেকে আসে 35 রান। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও 52 রানের ইনিংস খেলেন রোস্টন চেইস। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 135 রানের সংগ্রহ পায় উইন্ডিজ। তাবরিজ শামসি নেন 3 উইকেট। জবাবে দলীয় 15 রানে 2 ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডিকক 12, হ্যান্ড্রিক্স বিদায় নেন 0 রানে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর 17 ওভারে 123 রানের নতুন টার্গেট পায় প্রোটিয়ারা। আরও 5 উইকেটের পতন হলেও দক্ষিণ আফ্রিকাকে আটকাতে পারেনি জোসেফ চেইসরা। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাবরিজ শামসি। নতুন করে বৃষ্টি না হয় ধীরে ধীরে পানি নামছে সিলেটের বন্যা কবলিত এলাকা থেকে। তবে এখনও আশ্রয় কেন্দ্রে প্রায় 20,000 মানুষ। দুর্ভোগে দিন কাটছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা সহ বিভিন্ন উপজেলার মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল 12 ঘন্টায় সুরমা, সারি, গোয়াইন সহ সব নদ নদীর পানি কমেছে। তবে এখনও 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারার পানি। ফলে জলবন্দী লাখো মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেট নগরীতে। ভারী বৃষ্টি হলে আবারও জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। দর্শক, একটু বন্যা পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে চাই। সিলেট থেকে সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনি বলছিলেন 10 দিন পার হয়ে গেছে ইতিমধ্যে। কয়টি উপজেলায় আসলে ত্রাণ সহায়তা পৌঁছলো? আশ্রয় কেন্দ্র থেকে এখনো লোকজন বাসায় পৌঁছানো শুরু করেনি। কি অবস্থা সব মিলিয়ে জানাবেন। শাওন, আসলে ত্রাণ তৎপরতা এই মুহূর্তে বিশেষ করে যে সকল উপজেলা থেকে পানি নেমে গেছে, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কানাইঘাট, সেখানে কিন্তু ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। মোটামুটি বলা চলে যে মানুষজন যারা বানভাসী ছিলেন তারা ত্রাণ পাচ্ছেন। যদিও কেউ কেউ বলছেন সেটা অপ্রতুল, জনপ্রতিনিধিরাও বলছেন যে পরিমাণ মানুষ, যে পরিমাণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণ বরাদ্দ তারা পাচ্ছেন না এই মুহূর্তে। তবে আগের চেয়ে ত্রাণের যে গতি, ত্রাণ দেওয়ার যে গতি সেটা বেড়েছে এবং শুরুর দিকে বেশ ধীর গতি ছিল ত্রাণ দেওয়ারও। বিশেষ করে বাড়িঘরে যারা ছিল তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছিল। কিন্তু এখনও কিন্তু যে সকল উপজেলায় পানি রয়েছে, বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী যে সকল উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে ত্রাণের অপ্রতুলতা আমরা লক্ষ্য করছি। বিশেষ আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে, রাস্তার পাশে যারা ভুক্তভোগী আছে তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে রয়েছে তাদের কাছে ত্রাণ সেভাবে পৌঁছাচ্ছে না। সচ্ছল ব্যক্তিরাও সেখানে কষ্টে রয়েছেন, কারণ যারা পানির উপরে রয়েছেন সেখানে রান্নাবান্নার কষ্ট রয়েছে, রান্নাবান্না কেউ করতে পারেন না এবং তাদের ঘরে হয়তো চাল ডাল আছে কিন্তু রান্না করার ব্যবস্থা নেই, সে কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। আর যাদের খাবার নেই তারাও আরও বেশি ভোগান্তিতে রয়েছেন। মূলত যাদের আসলে কোনো ধরনের ব্যবস্থা নেই তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং যাদের গরু বাছুর
অন্যান্য সামগ্রী রয়েছে ঘরে, তারা সেগুলো ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। কিন্তু প্রতিনিয়ত তাদের যে ভোগান্তি সেটা বাড়ছে, কারণ 10 দিন হয়ে গেছে। ঠিক কবে তারা বাড়ি এরকম পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাবেন সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ কুশিয়ারা নদীর পানি খুব ধীর গতিতে 12 ঘন্টায় 24 ঘন্টায় 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার এরকম ভাবে কমছে, এবং সে কারণেই কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিটি বাড়ছে। যারা মনে করছেন যে আগামীকাল অথবা 2-3 দিনের মধ্যে পানি নেমে যাবে এই প্রত্যাশা করে বাড়ি ঘরে রয়ে গেছিলেন, তারা এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু অনেকটা বেশি ভোগান্তিতে পড়েছেন। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। 6 মাসের বিদ্যুৎ বিল বাবদ প্রায় 60 লাখ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় 6.5 ঘন্টা পর পুনরায় সংযোগ দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। এই বিষয়ে আরও জানবো, যুক্ত হয়েছেন ইতিমধ্যে সহকর্মী শহীদুল সুমন। সুমন, কলেজ কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিয়েছে কিনা, সংযোগ বিচ্ছিন্ন করে আবারও ফিরে দেওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাওন, 5:30 নাগাদ কিন্তু বিদ্যুৎ সংযোগ আবার স্বাভাবিক হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালে বিদ্যুৎ রয়েছে এবং বিদ্যুৎ আসার যে বিষয়টি আসলে শুরু হয়েছে সেটি হচ্ছে যে হাসপাতাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আসলে তারা লিখিতভাবে আবেদন করেছেন বিদ্যুৎ বিভাগে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই যে বকেয়া বিল সেটি তারা পরিশোধ করবেন এবং এই হাসপাতালে যিনি অধ্যক্ষ অর্থাৎ মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তার সাথে আসলে কথা হয়েছে, তিনি আসলে স্বীকার করেছেন যে এই যে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে কিন্তু আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের পরও আসলে বিদ্যুৎ বিল দেওয়া হয়নি। সেক্ষেত্রে তাদের যে আর্থিক সংকট বাজেটের কারণেই তারা আসলে এই যে বিলটি পরিশোধ করতে পারেনি, ফলে কিন্তু আজকে বিদ্যুৎ বিভাগ থেকে তাদের যে লাইন সেটি আসলে বিচ্ছিন্ন করা হয়েছে। এটি আসলে বিচ্ছিন্ন করাই যে সমস্যাটি হয়েছে, যেহেতু শিক্ষার্থীরা এখানে ক্লাস করেন, রিসার্চ ভেনম সেন্টার রয়েছেন, তার বাইরে শিক্ষার্থীদের ল্যাব লাইব্রেরি রয়েছে, এগুলিতে আসলে সবচেয়ে বেশি ভোগান্তি পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তার বাইরে যে বিষয়টি আসলে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের যে বিদ্যুৎ সেটি কিন্তু সর্বক্ষণিক সেখানে বিদ্যুৎ থাকতে হয়, অর্থাৎ যে 6.5 ঘন্টা বিদ্যুৎ ছিল না সেক্ষেত্রে কিন্তু সেখানে আলাদা করে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু সেখানে সাপের বিষ নিয়ে গবেষণা করে, সেখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের বিষয় রয়েছে, সব মিলিয়ে কিন্তু সেখানেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার বাইরে এখন যেহেতু বিদ্যুৎ এসেছে, কর্তৃপক্ষ আসলে বলছে দ্রুত সময়ের মধ্যে তারা যেই 60 লাখ টাকা বকেয়া রয়েছে সেটি আসলে তারা পরিশোধ করবে। তার পাশাপাশি আমি আরো একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একই সাথে সেই হাসপাতালেরও বেশ কিছু অর্থাৎ প্রায় 68 লাখ টাকা সেখানেও কিন্তু বকেয়া রয়েছে। যদিও বা এই যে হাসপাতালে বিভিন্ন রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি, সেক্ষেত্রে তাদেরকেও আসলে দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের যে বকেয়া বিল রয়েছে সেটি পরিশোধ করার ব্যাপারে বিদ্যুৎ বিভাগ থেকে তাগাদা দিচ্ছে। এই মুহূর্তে আসলে সবকিছু স্বাভাবিক রয়েছে এবং এখন যেহেতু কোনো ক্লাস পরীক্ষা কিংবা কোনো ধরনের কার্যক্রম কলেজে নেই, সেক্ষেত্রে কিন্তু এখন তেমন কোনো ভোগান্তিতে আসলে কাউকেই পড়তে হয়নি। সুমন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চালু করা বিশেষ ট্রেন আরও 1 মাস চলবে বলে ঘোষণা দেয় খুশি এই অঞ্চলের যাত্রীরা। তবে এই ট্রেনটি বন্ধ না করে স্থায়ীভাবে চালু রাখার দাবি জানিয়েছেন তারা। বন্ধ করলে প্রয়োজনে রেললাইন অবরোধ সহ আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের নাগরিক সমাজ। প্রায় 18,000 কোটি টাকা খরচে নতুন রেললাইন নির্মাণের পরও ট্রেন চলাচল বন্ধ রাখা অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে আগামীকাল 25 জুন থেকে বিশেষ ট্রেনটির চলাচল বন্ধের কথা থাকলেও লাভজনক হওয়ায় এবং যাত্রী চাহিদা বেশি থাকায় আগামী 24 জুলাই পর্যন্ত এটি চলবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। কক্সবাজার রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নতুন সিদ্ধান্তে তো যাত্রীরা বেশ খুশি, কিন্তু সব সময় ট্রেন চালু রাখার এই যে দাবি, সেই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বলছে যেহেতু এই ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে এখনো মাত্র 2টি ট্রেন চলাচল করছে ঢাকা এবং চট্টগ্রাম হয়ে কক্সবাজার এই রুটে, তবে স্পেশাল ট্রেন যেটা এখন চলাচল করছে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে, এই ট্রেনটি যাতে সবসময় চালু থাকে সেটির জন্য স্থানীয় যারা বিশেষ করে
যারা আসলে ট্রেনের সুবিধা পায়নি, একেবারে বলা যায় যে স্বাধীনতার পর থেকে তারা ট্রেনের সুবিধা পায়নি, তারা যখন এই ট্রেন চালু হলো তারা যখন সুবিধা পাচ্ছিল না, দাবি উঠছিল যাতে তারা এখান থেকে ঘরের সামনের স্টেশন থেকে তারা যাতায়াত করতে পারে। কিন্তু এর প্রেক্ষিতে ঈদ স্পেশাল ট্রেন হিসেবে কিন্তু এই ট্রেনটি চালু করা হয় ঈদ উল ফিতর থেকে, যেটি এখন আজকে ঈদ উল আজহার পর আজকে পর্যন্ত চলাচলের একটা কথা ছিল। এবং যখন নাগরিক সমাজ দাবি তুলে যে এই ট্রেনটি স্থায়ীকরণের জন্য, তখন কিন্তু কর্তৃপক্ষ এটিকে আরও 1 মাস বাড়িয়ে আগামী মাসের 24 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। এবং কর্তৃপক্ষ বলছে তাদের লোকোমাস্টার সংকট সহ বিভিন্ন সংকট রয়েছে, এই জন্যই মূলত এই ট্রেনটি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ঈদ স্পেশাল ট্রেন হিসেবে এটি চালু করা হয়েছে, সেই জন্যই মূলত যেহেতু ঈদের আগে এবং পরে মানুষ যাতে যাতায়াত করতে পারে, মূলত সেই জন্যই এই ট্রেনটি চালু করা হয়েছিল। এবং এটি কোনো স্থায়ী ট্রেন না, এটি তারা বারবার বলছিলেন। কিন্তু সাধারণ মানুষের এত চাহিদা, মানুষ এত ভালোভাবে যাতায়াত করতে পারছে, মানে বলা যায় যে তাদের ঘরের স্টেশন থেকে তারা তাদের স্টেশন থেকে চট্টগ্রাম বা কক্সবাজারে যাতায়াত করতে পারছে। এই ট্রেনটি যাতে সবসময় স্থায়ী থাকে, এবং কক্সবাজারে যেহেতু পর্যটকের একটা চাপ রয়েছে, সাধারণ মানুষ চলাচল করাটা খুব একটা টাফ হয়ে যায়, সেজন্য সবারই দাবি হচ্ছে এই ট্রেনটি যাতে স্থায়ী করা হয়। সহজ রিসান, অনেক ধন্যবাদ আপনাকে। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে পুলিশের ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের কথা বলেন আইজিপি। দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যা করে আইন মেনেই করে, তবে পুলিশ চাইলেই যে কাউকে যে কোনো সময় আটক করতে পারে না, এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। গাজায় আবারও জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। অব্যাহত শরণার্থী শিবির টার্গেট করে হামলা করে রোববার ইউএনআরডব্লিউ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে। এই হামলায় মৃত্যু হয়েছে 8 জনের। রাফার আল মাওয়াসি ক্যাম্প ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। ভেতরে প্রবেশ করেছে পদাতিক সেনারা। হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে দাবি করে তাঁবুতে তাঁবুতে চলছে তল্লাশি। গত সপ্তাহের শেষে তেল আবিবের বর্বর হামলায় আল মাওয়াসি ক্যাম্পে প্রাণ হারায় 25 জন। উপত্যকার অন্যান্য অঞ্চলে চলছে আগ্রাসন, রেহাই পাচ্ছে না হাসপাতালও। গাজা সিটির একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে 2 ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীর। বিমান হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনি ফুটবলার আবু আলাত্তা ও তার পরিবারের। অপুষ্টির কারণে গাজায় প্রাণ হারালো আরও 2 শিশু। এই নিয়ে খাদ্যাভাবে ভুগে ফিলিস্তিনি শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 31 জনে। সোমবার এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উত্তরাঞ্চল বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে মারা যায় শিশু 2টি। দীর্ঘদিনের অপুষ্টি ও পানি শূন্যতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে দুর্ভিক্ষের কবলে গোটা উপত্যকা। খাদ্য সংকটের কারণে সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। অপুষ্টিতে ভুগে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এমন সময় তার এই সফর যখন লেবানন সীমান্তে চলছে বড় ধরনের অভিযানের প্রস্তুতি। সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছন তিনি। তেল আবিব প্রশাসনের বরাতে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা ইস্যুই গ্যালান্টের যুক্তরাষ্ট্র মিশনের মূল এজেন্ডা। অস্ত্রের জন্য ধর্ণা দেওয়া উদ্দেশ্য বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সম্প্রতি হিজবুল্লাহকে ধ্বংসের লক্ষ্যে লেবাননে পূর্ণাঙ্গ অভিযানের পরিকল্পনার কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী। এরপরই আরেক দফা সামরিক সক্ষমতা জোরদারে নজর দেয় তেল আবিব।
মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের দেশগুলোর জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মন্তব্য করেন লুক্সেমবার্গে ইউএর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান বোরেল। তিনি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধ, প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে বলে শঙ্কা জানান তিনি। সম্প্রতি সাইপ্রাসে হামলার হুঁশিয়ারি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 12টার দিকে তিনি সৌধ এলাকায় প্রবেশের পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেই সাথে বীর শহীদের সম্মানে সালাম প্রদান করেন। পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে সৌধ এলাকা ত্যাগ করেন। 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 739 আবেদনকারী চাকরির জন্য গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন করেছেন। 24 ঘন্টার মধ্যে দাবি না মানা হলে আগামীকাল সকাল 10টা থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সকালে রাজধানীর পরিবাগে এনটিআরসি কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, এনটিআরসির বিধি অনুযায়ী প্রতি বছর একটি পরীক্ষা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা। কিন্তু করোনার কারণে 2017 সালে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করতে 6 বছর সময় নেয় এনটিআরসি। এর ফলে এই 739 শিক্ষার্থীর বয়সসীমা 35 পার হয়ে যায়। এই কারণে তাদের আর চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না। আন্দোলনকারীরা বলছেন, তারা নয়, বয়সসীমা লঙ্ঘন করেছে এনটিআরসি। এই কারণে বিশেষ বিবেচনায় তাদের চাকরির জন্য সুপারিশ করতে হবে। 1 বছরের পরীক্ষা 4 বছর সময় কেন নেবে এনটিআরসি? পৃথিবীর ইতিহাসে আর কোনো ইতিহাস নেই। 23 সালের ডিসেম্বরের 28 তারিখে রেজাল্ট দেওয়ার পরে প্রহসনমূলকভাবে 24 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের 3 দিন পরে সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এটা কেন হলো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির সুযোগ দিয়ে আমাদের যেন সবাই আবেদন করতে পারি, সেরকম একটা সুযোগ দেয়, এটা সবার প্রত্যাশা করছি। পটুয়াখালীতে কৃষকের জালে ধরা পড়েছে 5 ফুট লম্বা একটি সাপ। স্থানীয়দের দাবি এটি বিষাক্ত রাসাস ভাইপার। দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বুলতলি গ্রামের নূর হাওলাদারের বাড়ির পুকুরে তার স্ত্রী সাপটিকে প্রথমে দেখতে পায়। পরে এই ঘটনা স্বামীকে জানান। পরে দেখা যায় পুকুরে ফেলে রাখা জালে সাপটি আটকে আছে। ঘটনা জানাজানি হলে মুহূর্তেই উৎসুক মানুষ ভিড় জমায় গ্রামটিতে। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখলেও আজ বাস্তবে দেখে সবাই চমকে গেছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি সংগঠন। বেড়া দিয়ে রাখছে পিছনে ঘেরের পাশে, ওই বেড়ায় বাজবে আমার বাইক ফোকাস করে খাবার গেছে যাইয়ে দেয় এই হাত। শুনছি যে পূর্ব বুলতলি একটা রাসেল বাইকের সাপ ধরা পড়ছে, ওই শুনে দেখার জন্য আসলাম। তো আসলেই দেখতেছি যে সত্যিই সাপ ধরা পড়ছে, আর এটা মানে এলাকার জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ 60 জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ভোর 5টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, ভোর রাতে বুকে ব্যথা অনুভব করেন শাহজাহান। বাড়ির মালিক তাকে হাসপাতালে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে তার মরদেহ। জানা গেছে, ভোর রাতে বুকে ব্যথা অনুভব করেন শাহজাহান। বাড়ির মালিক তাকে হাসপাতালে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। তাকে দাফন করা হবে নরসিংদীতে। সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। মোটামুটি স্মরণশক্তি ছিল। সর্বশেষ কি বলছেন?
ওই তো ভাই আমাকে অসুস্থ, আমাকে মেডিকেলে নেন, তারপর আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম। মারা গেছে শুনছি, শ্বাসকষ্ট হয়েছে, চরবার দিয়ে আনছে। বডি নিতে হলে তো আর কি বাসা থেকে কেউ আসতে হবে, তো আমার দাদুরে নিয়ে আমি আসছি আর কি। শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে, তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার 5:30 ঘটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। পাবনায় পদ্মা নদীতে গোসলে 2 ভাই সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদরের ভাদুরিয়া ডাঙ্গির এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাব্বির হোসেন, সিয়াম হোসেন এবং নূর হোসেন। স্থানীয়রা জানায় দুপুরে নদীতে গোসল করতে নামে সাব্বির, সিয়াম, নূর সহ আরও কয়েকজন। গোসলের এক পর্যায়ে নদীর গভীরে চলে যাওয়ায় পানিতে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত সাব্বির ও সিয়াম আপন ভাই। যাওয়ার পরে দেখলাম একটা ছেলেকে অলরেডি ওখানকার স্থানীয় লোকজন উদ্ধার করছে, আর 2টা ছেলেকে আমরা উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে যাই। আপন 2 ভাই এবং তার পাশের বাড়ির একটা ছেলে, এরা এই দুর্ঘটনার শিকার হয়। পদ্মা নদীর স্রোতে তারা নিজেদেরকে সামাল দিতে না পেরে গভীরে যাওয়ার কারণে তারা পানিতে ডুবে মারা যায় বলে। সিঙ্গাপুরে AHF কাপ হকি প্রতিযোগিতা শেষে বাংলাদেশ পুরুষ ও মহিলা হকি দল দেশে পৌঁছেছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পুরুষ ও মহিলা হকি দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রতিযোগিতায় বাংলাদেশ মেন্স দল চীনকে 4-2 গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। অপরদিকে উইমেন্স হকি দল স্বাধীনতার পর প্রথমবারের মতো রানার আপ হয়ে যুব এশিয়া কাপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে। সিঙ্গাপুরকে 7-1 গোলে পরাজিত করে মহিলা দল রানার আপ হয়। রাজধানীর মোকামে কাঁচামরিচের যোগান বাড়ছে, আর এর প্রভাবে দাম কমতে শুরু করেছে। যদিও ক্রেতারা বলছেন এখনো বাড়তি দরে বিক্রি হচ্ছে। ঈদের আগে থেকেই বাজারে অস্থিরতা দেখা দেয়। মান ভেদে 320 টাকা দরে বিক্রি হয় কাঁচামরিচ। কারওয়ান বাজারে দেশি জাত প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা। হাইব্রিড মরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 200 টাকা দরে, আর ভারতীয় জাতের দাম উঠেছে 180 টাকা। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের ছুটি শেষে ভারত থেকে আমদানি বাড়ছে। সংশ্লিষ্টদের আশা দ্রুত দাম কমে আসবে। আড়ত মালিকরা বলছেন ঈদের ছুটি এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় যোগানের সংকট দেখা দেয়। এখন মরিচ আনতে এলসি খুলেছেন অনেকে। মেট্রো রেলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্টেশনে প্রথমবারের মতো এটিএম বুথ চালু করেছে স্টার্ন ব্যাংক পিএলসি। আগারগাঁও স্টেশনে এই বুথে 24 ঘন্টার সেবা মিলবে। সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আল রেজা ইফতেখার। ইবিএল দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 16টি মেট্রো রেল স্টেশনে অটোমেটেড এটিএম স্থাপন করবে। সারা দেশে ইবিএল এর 247টি এটিএম, 71টি সিআরএম এবং 35টি আরটিডিএম চালু রয়েছে। স্টেশনে এটিএম স্থাপনের সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক। বলেন মেট্রো রেল ব্যবহারকারীরা সেবা পাবেন। ইবিএল ব্যাংকিং সেবাকে সবার জন্য সহজলভ্য করে তুলেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল এর ডিএমডি খোরশেদ আনোয়ার, কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসানুল্লাহ চৌধুরী, ব্র্যান্ড বিভাগ প্রধান রিয়াদ ফেরদৌস, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমিন মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিদের প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1300। রোববার এই তথ্য জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতদের বেশিরভাগই অবৈধ পন্থায় সৌদি আরব গিয়েছিলেন। এবার পুরো হজ মৌসুম জুড়ে প্রচণ্ড তাপদাহ ছিল মক্কায়। গড় তাপমাত্রা ছিল 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে হিটস্ট্রোক সহ গরমজনিত নানা অসুস্থতা ছড়িয়ে পড়ে হাজিদের মাঝে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মৃত হাজিদের 83% অবৈধভাবে হজ পালন করতে গিয়েছিলেন। ফলে অন্যান্য বৈধ অংশগ্রহণকারীদের মতো প্রখর রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা পাননি তারা। তীব্র তাপদাহে কোনো রকম ছাউনি ছাড়াই তাদের হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। এতে মক্কা মদিনার পথেই প্রাণ হারান অনেকে।
কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হলো ভারতের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন। ক্ষমতাসীন বিজেপি জোটের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। অধিবেশনের শুরুতেই অস্থায়ী স্পিকার হিসেবে ভর্তিহারি মহাদেবকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। নিয়ম অনুযায়ী সবচেয়ে প্রবীণ এবং বেশিবার নির্বাচিত এমপি অস্থায়ী স্পিকার হিসেবে নির্বাচিত হন। বিরোধী শিবিরের অভিযোগ, কংগ্রেসের এমপি সুরেশ 8 বার এমপি হলেও মহাদেব হয়েছেন 7 বার এমপি। কেন্দ্রীয় পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস ইস্যুতেও ক্ষোভ জানান বিরোধী নেতারা। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।